দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, ধনিয়া কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো এতদিনে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যেত। যাই হোক, আমরা সামনের দিনগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলি খুব ভালোভাবে মেনে চলবো এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে আমরা খুব শীঘ্রই আমাদের স্বাভাবিক ক্লাসরুমে ফিরে যেতে পারি। তোমরা তোমাদের এই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের যে একটি নতুন পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেই পাঠ্যসূচিটি পেয়ে গেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, পাঠ্যসূচিটি তোমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ, দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র ঘাসফড়িং এবং রুই মাছ, তৃতীয় অধ্যায় সম্পূর্ণ, চতুর্থ অধ্যায় সম্পূর্ণ এবং 11তম অধ্যায় সম্পূর্ণ। এই 11তম অধ্যায়ে আমরা এর আগেও আরেকটি ক্লাস করেছিলাম। আজকে আমরা 11তম অধ্যায় থেকেই আরেকটি ক্লাস করব। 11তম অধ্যায়ের নাম ছিল জিনতত্ত্ব ও বিবর্তন। আমরা গত ক্লাসটিতে জিনতত্ত্ব বিবর্তনের জিনতত্ত্ব সম্পর্কে জেনেছিলাম, জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে জেনেছিলাম, জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হয়েছিলাম এবং গ্রেগর জোহান মেন্ডেল কর্তৃক প্রদত্ত দুটি সূত্র জেনেছিলাম। আজকে আমরা শুরু করব মেন্ডেলের সেই দুটি সূত্র দিয়ে। মেন্ডেলের প্রথম সূত্র, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় এরা ভিন্ন ভিন্ন গ্যামেটে পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বিবৃতি হচ্ছে, দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। তবে গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এবং এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটি, এটি আরেকটি নাম আছে, একে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয় এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 হয়ে থাকে। এরপর আমরা যেটি আলোচনা করব, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব আমরা জানি যে 1900 সালে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার হয়। 1900 সালে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কারের পর মেন্ডেলের উপাদান ও ক্রোমোজোমের মধ্যে কিছু সাদৃশ্য দেখতে পাওয়া যায়। 1902 খ্রিস্টাব্দে আমেরিকান জিনতত্ত্ববিদ শাটন ও জার্মান জীববিজ্ঞানী বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদানের মধ্যে কিছু সাদৃশ্যের কথা উল্লেখ করেন। এই নিয়ে প্রায় 12 বছর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এবং পরীক্ষা শেষে গবেষণা থেকে দেখা যায় যে মেন্ডেলের উপাদান বা জিন যেটি, এটি ক্রোমোজোমে অবস্থিত। তাই এই ক্রোমোজোম ও জিনের মধ্যে বেশ সাদৃশ্য দেখতে পাওয়া যায়। এই ক্রোমোজোম ও জিন বংশানুক্রমিক গতি প্রকৃতির, এদের অনেকটাই একই রকম এবং এরা বংশগতি নির্ধারণের সময় সমান্তরাল আচরণ প্রদর্শন করে থাকে। একেই বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বলা হয়ে থাকে। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব মূলত ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদান বা জিনের মধ্যে যে সাদৃশ্য সেটিকেই আলোচনা করে থাকে। এরপর আমরা মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম আলোচনা করব। মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম হচ্ছে, মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কারের পরে মেন্ডেল তার প্রাপ্ত গবেষণা থেকে যেসব ফলাফল দিয়েছিলেন, পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জীবে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আবার একইভাবে করেন, কিন্তু তাদের অনেক পরীক্ষার ফলাফল মেন্ডেলের ফলাফলের সাথে
মিল ছিল না। এই ব্যাপারগুলোকেই হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বলা হয়ে থাকে। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দুই ভাগে আলোচনা করা হবে। প্রথম সূত্রের ব্যতিক্রম তিন ধরনের হয়: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং মারণজিক বা লিথালজিক। প্রথমে অসম্পূর্ণ প্রকটতা। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন হয়, তখন প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশ্যে বাধাপ্রাপ্ত হয় এবং দুটি বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতা আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করব। সন্ধ্যা মালতী, এর সাইন্টিফিক নেম হচ্ছে মিরাবিলিস জালাপা। এই সন্ধ্যা মালতীর লাল ফুল বিশিষ্ট ও সাদা ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তখন প্রথম বংশধরে লাল ফুল বিশিষ্ট বা সাদা ফুল বিশিষ্ট কোনো উদ্ভিদই পাওয়া যায় না। সম্পূর্ণ নতুন একটি বর্ণ, যেটা কিনা গোলাপি বর্ণ বিশিষ্ট, গোলাপি বর্ণের ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। অর্থাৎ লাল ফুল বিশিষ্ট এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে আমরা প্রথম বংশধরে গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ পাবো সবগুলোই। কিন্তু পরবর্তীতে এই গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, আমরা F2 বংশধরে লাল, গোলাপি এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ যেগুলো পাবো, তাদের ফিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রে যেখানে বলা হয়েছিল ফিনোটাইপিক অনুপাত 3:1 হবে, সেখানে অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে 1:2:1 দাঁড়ালো। এটি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা এখন দেখব। লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে সংকরায়নের ক্ষেত্রে আমরা লাল ফুলের জন্য দায়ী জিনকে ক্যাপিটাল R দিয়ে চিহ্নিত করলাম এবং সাদা ফুলের জন্য দায়ী জিনকে ক্যাপিটাল W দিয়ে চিহ্নিত করলাম। তাহলে লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ হবে মেন্ডেলের প্রথম সূত্রানুযায়ী ক্যাপিটাল R, এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল W। এখন গ্যামেট হবে ক্যাপিটাল R এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল W। এদের মধ্যে সংকরায়নের ফলে F1 যৌনুতে যে সকল উদ্ভিদ উৎপন্ন হবে তাদের সকলের জিনোটাইপ হবে ক্যাপিটাল R/W এবং তাদের সবগুলোর ফিনোটাইপ হবে গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ। অর্থাৎ সবকটি গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ হবে। এখন এই F1 যৌনুতে উৎপন্ন গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদগুলোর মধ্যে যদি আবার সংকরায়ন করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের ফিনোটাইপিক অনুপাত 3:1 না হয়ে 1:2:1 হলো। অর্থাৎ এখানে লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ একটি, গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ দুইটি এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ একটি অনুপাত হলো। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম হলো। প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল প্রথম সূত্রের অনুপাত, ফিনোটাইপিক অনুপাত ছিল 3:1, সেটি না হয়ে এখানে অনুপাত হলো 1:2:1। এই কারণে একে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়ে থাকে। এখানে প্রকট জিন সম্পূর্ণভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি, এটি অসম্পূর্ণ প্রকটতা। আমরা এরপরে প্রথম সূত্রের ব্যতিক্রমের দ্বিতীয় ঘটনাটা সম্পর্কে জানব। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ঘটনা সমপ্রকটতা। সমপ্রকটতা হলো যখন দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটানো হয় এবং দুটি বিপরীত বৈশিষ্ট্যর জন্য দায়ী জিন দুটি সমানভাবে প্রকাশিত হয়, তখন তাকে সমপ্রকটতা বলা হবে। অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটি সমানভাবে প্রকাশিত হবে, তাই একে সমপ্রকটতা বলা হয়।
একটি উদাহরণের সাহায্যে যদি আমরা খেয়াল করি, কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস। কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে সমপ্রকটতা ঘটনাটি বোঝা যাবে। আমরা যদি একটি কালো বর্ণের আন্দালুসিয়ান মুরগি এবং সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস ঘটাই, তাহলে আমরা প্রথম বংশধরে কালো কিংবা সাদা কোনোটিই না, আমরা কালোর মধ্যে সাদা চেক যুক্ত মোরগ মুরগি পাব। এবং এক্ষেত্রে দেখো, কালো কিংবা সাদা অর্থাৎ পিতা মাতার কোনোটিরই অনুরূপ সন্তান সন্ততি হয়নি। সম্পূর্ণ নতুন কালো এবং সাদা দুটি সমানভাবে প্রকাশিত হয়ে কালোর মধ্যে সাদা চেক যুক্ত মোরগ মুরগি উৎপন্ন হবে। এখন F1 বংশধরে উৎপন্ন এই কালোর মধ্যে সাদা চেক যুক্ত মোরগ মুরগির মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয়, তাহলে F2 বংশধরে আমরা যে সকল সন্তান সন্ততি পাবো তাদের ফিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, অর্থাৎ একটি কালো পালক বিশিষ্ট, একটি কালোর মধ্যে সাদা চেক যুক্ত, দুইটি কালোর মধ্যে সাদা চেক যুক্ত পালক বিশিষ্ট এবং একটি সাদা পালক বিশিষ্ট মুরগি উৎপন্ন হবে। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রে যেখানে ফিনোটাইপিক অনুপাত 3:1 ছিল, সেখানে এই সম্প্রকটতার কারণে সেটি পরিবর্তিত হয়ে 1:2:1 হলো। এটি সমপ্রকটতা। আমরা এখন মেন্ডেলের প্রথম সূত্রের তৃতীয় ব্যতিক্রম, যেটি লিথাল জিন বা মারণ জিন নামে পরিচিত, সেটি পড়ব। লিথাল জিন বা মারণ জিন হচ্ছে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় কোনো সংকর জীবে উপস্থিত থাকলে সেই জীবের মৃত্যু ঘটে, তাদেরকে লিথাল জিন বা মারণ জিন বলা হয়ে থাকে। এই লিথাল জিন বা মারণ জিন সর্বপ্রথম একজন ফরাসি বিজ্ঞানী, যার নাম লুসিয়েন কুয়েনো, তিনি সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে এই লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। এই লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় কেবলমাত্র তার কার্যকারিতা প্রকাশ করতে পারে। সেই লুসিয়েন কুয়েনো তার পরীক্ষায় দেখান যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে প্রথম বংশধরে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে সবসময়ই 2:1 অনুপাতে যথাক্রমে হলুদ ও 11টি রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তী গবেষকেরা প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে 25% ইঁদুর ভ্রূণাবস্থায় মারা যায় এই লিথাল জিনের প্রভাবে। অর্থাৎ এক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত 3:1 পরিবর্তে 2:1 হয়। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে যদি দেখি, হলুদ বর্ণের জন্য দায়ী জিনকে আমরা যদি ক্যাপিটাল ওয়াই দ্বারা চিহ্নিত করি এবং 11টি বর্ণের জন্য দায়ী জিনকে যদি আমরা স্মল ওয়াই দিয়ে চিহ্নিত করি, তাহলে হলুদ বর্ণ বিশিষ্ট সেই ইঁদুরের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই। মেন্ডেলের সূত্র অনুযায়ী যেহেতু প্রতিটি বৈশিষ্ট্যের জন্য 2টি করে ফ্যাক্টর দায়ী, তাই হলুদ বর্ণ বিশিষ্ট ইঁদুরের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই। কিন্তু প্রকৃতিতে হোমোজাইগাস অবস্থায় অর্থাৎ কোনো হলুদ বর্ণ বিশিষ্ট ইঁদুরের জিনোটাইপই ক্যাপিটাল ওয়াই হতে পারে না, কারণ ক্যাপিটাল ওয়াই হোমোজাইগাস অবস্থায় থাকলে কোনো ইঁদুরে সেই ইঁদুরটি মারা যায়। এই ক্যাপিটাল ওয়াইটি হচ্ছে লিথাল জিন। হোমোজাইগাস অবস্থায় থাকলে সেই প্রাণীটি বা সংশ্লিষ্ট জীবটি মারা যায়। সেক্ষেত্রে প্রথম বংশধরে ইঁদুরের সবগুলো ইঁদুর মধ্যে 25% ইঁদুর ভ্রূণাবস্থায় মারা যায়, যার ফলে এদের ফিনোটাইপিক অনুপাত 2:1 হয়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস অর্থাৎ সংকর প্রকৃতির হয়।
এরপর আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সম্পর্কে জানব। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে একে অপরের পরিপূরক জিন বলা হয় এবং এই অবস্থাটাকে বলা হয় সহপ্রকটতা। এই সহপ্রকটতা বা পরিপূরক জিনের বৈশিষ্ট্য আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব। ল্যাথাইরাস অডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা স্ট্রেইন পাওয়া যায়। এই স্ট্রেইন দুটির মধ্যে সংকরায়ন করলে F1 জনুর সব উদ্ভিদ হবে বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ, তবে F2 জনুতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের অনুপাত হবে 9:7। আমরা এটিকে যদি একটু জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করি, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর উদ্ভিদের দুটি স্ট্রেইন, ক্যাপিটাল এ স্মল বি, ওই স্মল এ ক্যাপিটাল বি। এদের থেকে উৎপন্ন গ্যামেট হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি এবং স্মল এ ক্যাপিটাল বি, এবং এদের মধ্যে সংকরায়নের ফলে F1 জনুতে উৎপন্ন জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এবং এদের ফেনোটাইপ হবে সবগুলোই বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর হবে। এখানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একসাথে অবস্থানের কারণে দুটি জিন মিলে বেগুনি বর্ণের ফুল নতুন একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। অর্থাৎ এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই দুইটি ভিন্ন লোকাসে অবস্থিত জিন, কিন্তু এরা একে অপরকে সাহায্য করে এই বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ তৈরি করতে, এবং এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটি সহাবস্থানের ফলেই বেগুনি ফুলযুক্ত উদ্ভিদ তৈরি হয় F1 জনুতে। এখন এই বেগুনি ফুলযুক্ত উদ্ভিদগুলোর দুটির মধ্যে যদি আমরা আবার সংকরায়ন করি, তাহলে তাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এবং এদের গ্যামেট হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এবং এদের ক্রসটা আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে এখানে দেখতেছি। এখানে যে সকল জিনোটাইপে শুধুমাত্র ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একসাথে উপস্থিত থাকবে, সেগুলোই শুধুমাত্র বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ হবে। এছাড়া ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একসাথে অবস্থান না করলে সেগুলো সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ হবে। অর্থাৎ অবশেষে এদের ফিনোটাইপিক অনুপাত হবে 9টি বেগুনি ফুল এবং 7টি সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের দ্বিতীয়টি হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস হলো একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন সেটিকে বলা হয় এপিস্টেসিস। যে জিনটি কার্যকারিতা প্রকাশে বাধা দিবে তাকে বলা হবে এপিস্টেটিক জিন, এবং যে জিনটি তার কার্যকারিতা প্রকাশে বাধাগ্রস্ত হবে তাকে বলা হবে হাইপোস্ট্যাটিক জিন। আমরা উদাহরণের মাধ্যমে যদি দেখি, এপিস্টেসিসের প্রথম যে এপিস্টেসিসে আবার দুই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। একটি হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটি হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস হচ্ছে যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। উদাহরণ 1918 খ্রিস্টাব্দে বেটসন এবং পানেট পরিচালিত এক পরীক্ষায় আবিষ্কার হয় যে সাদা লেঘর্ন গোষ্ঠীর মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী ক্যাপিটাল সি নামক একটি জিন, এবং এই ক্যাপিটাল সি জিন এপিস্টেটিক জিন আই এর কারণে রঙিন পালক সৃষ্টি করতে না পারায়, এই ক্যাপিটাল সি জিন আই এর কারণে রঙিন পালক সৃষ্টি করতে পারে না।
যার ফলে সাদা পালক বিশিষ্ট মোরগ মুরগি তৈরি হয়। F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে 13:3 অনুপাতে সাদা ও রঙিন পালক বিশিষ্ট মোরগ মুরগির সৃষ্টি হয়। এখন যদি আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে দেখি, সাদা লেগ হর্ন এবং সাদা ওয়াইনডট মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটালে F1 জনুতে সবগুলোই সাদা পালক বিশিষ্ট মোরগ মুরগি তৈরি হয় এবং এই সাদা পালকযুক্ত মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটানো হলে তাদের ফিনোটাইপিক অনুপাত হয় 13:3। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে যখন দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শিত হবে। মানুষের জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অন্যতম উদাহরণ। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত এপিস্টেটিক প্রচ্ছন্ন জিন এর জন্য দায়ী। এই দুটি জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অর্থাৎ উল্লিখিত দুজোড়া প্রচ্ছন্ন জিনের যে কোনো এক জোড়া থাকলে এবং অন্য জোড়ার প্রকট জিন থাকলেও যে কোনো ব্যক্তি জন্মগত মুখবধির হবে। এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন জোড়ার প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এটি যদি আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে দেখি, মুখবধির দুইজন মুখবধির ব্যক্তির মধ্যে সংকরায়নের ফলে যে সকল সন্তান সন্ততি উৎপন্ন হবে তারা সবাই স্বাভাবিক বাকশ্রবণক্ষম হবে। তবে দুইজন স্বাভাবিক বাকশ্রবণক্ষম মানুষের মধ্যে বিয়ে হলে এবং তাদের জিনোটাইপ যদি হয় ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, তবে তাহলে এই স্বাভাবিক বাকশ্রবণক্ষম দুইজন ব্যক্তির মধ্যে বিয়ের ফলে যাদের জিনোটাইপ কিনা ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, বিয়ের ফলে উৎপন্ন সন্তান সন্ততি দেওয়ার মধ্যে 9 জন সন্তান স্বাভাবিক বাকশ্রবণক্ষম হবে এবং 7 জন মুখবধির হবে। অর্থাৎ যেই সব জিনোটাইপ ডি স্মল ডি এবং স্মল ই এরা দ্বৈত অবস্থায় থাকবে, শুধুমাত্র সেই সব জিনোটাইপের ফিনোটাইপ হবে মুখবধির। অর্থাৎ মুখবধির হতে হলে স্মল ডি এবং স্মল ই এদেরকে হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, তাহলেই এদের ফিনোটাইপ হবে মুখবধির। তাহলে এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে এটি 9:7 হলো। শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ সম্পর্কে জানলাম এবং বংশগতির ক্রোমোজোম তত্ত্ব সম্পর্কেও জানলাম। আমাদের আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।